পুনর্নির্মাণের মধ্যে ঔপন্যাসিক মোরি ওগাই লিখেছেন, জাপানে বৃষ্টি থেমে গিয়েছিল যখন কাউন্সিলর ওয়াতানাবে কোবের প্লে হাউসের সামনে ট্রাম থেকে নামলেন। রেশমি ফুটপাথে জলের গর্ত এড়িয়ে তিনি দ্রুত কোবের জেলার দিকে এগিয়ে গেলেন, যেখানে যোগাযোগ মন্ত্রণালয়ের অফিস ছিল। খালের ধারে হাঁটতে হাঁটতে তিনি মনে করলেন, এই এলাকায় কোথাও একটি রেস্তোরাঁ আছে, যার সাইনবোর্ড তিনি একবার কোনো মোড়ে দেখেছিলেন। সন্ধ্যার সময় রাস্তাগুলো নীরব ছিল। কিছুক্ষণ পর তিনি কিছু পশ্চিমা পোশাক পরা লোকের পাশ দিয়ে গেলেন, যারা উৎসাহের সাথে কথা বলছিল, সম্ভবত তাদের অফিস থেকে বেরিয়েছিল। তারপর একটি মেয়ে, যে ঐতিহ্যবাহী কিমোনো এবং কাঁধে ঝুলন্ত শাল পরেছিল, দ্রুত তার পাশ দিয়ে চলে গেল। সংঘর্ষ এড়াতে গিয়ে ওয়াতানাবে ভাবলেন, সম্ভবত সে কাছাকাছি কোনো চায়ের দোকানের কর্মী। এগিয়ে যাওয়ার সময় একটি রিকশা তার পিছন দিয়ে গেল, যার ঢাকনা খোলা ছিল। অবশেষে তিনি একটি ছোট সাইনবোর্ড দেখতে পেলেন, যেখানে পশ্চিমা শৈলীতে লেখা ছিল শেওয়াকিন হোটেল গু। ভবনের সামনের অংশ, যা খালের ধারে ছিল, কাঠ ও বাঁশের অস্থায়ী কাঠামো দিয়ে ঘেরা ছিল, যেন নির্মাণ কাজ চলছে। প্রবেশদ্বারটি একটি সরু গলিতে খুলছিল। বাইরে দুটি তির্যক সিডি একটি উল্টো ত্রিভুজের আকার তৈরি করছিল, যার উপরের প্রান্তে কাচের দরজা ছিল। এক মুহূর্তের দ্বিধার পর ওয়াতানাবে বাঁ দিকের দরজা দিয়ে প্রবেশ করলেন, যেটি প্রবেশের জন্য চিহ্নিত ছিল। ভিতরে একটি দীর্ঘ, নির্জন করিডোর ছিল। দরজার কাছে জুতো পরিষ্কারের জন্য কাপড়ের স্তূপ এবং একটি পশ্চিমা শৈলীর ডোরম্যাট রাখা ছিল। ওয়াতানাবের জুতো মাটিতে মাখা ছিল, তাই তিনি উভয় সুবিধা ব্যবহার করলেন। এই রেস্তোরাঁও পশ্চিমা ঐতিহ্য অনুসারে জুতো পরে প্রবেশ করা স্বাভাবিক বলে মনে হচ্ছিল। করিডোরে জীবনের কোনো চিহ্ন ছিল না, তবে দূর থেকে হাতুড়ি এবং কাঠ কাটার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। ওয়াতানাবে ভাবলেন ভবনটি নির্মাণাধীন। তিনি কিছুক্ষণ থামলেন, কিন্তু যখন কেউ তাকে অভ্যর্থনা করতে এল না, তিনি করিডোরের শেষ পর্যন্ত চলে গেলেন। সেখানে তিনি থমকে দাঁড়ালেন, কারণ তিনি বুঝতে পারছিলেন না এবার কোন দিকে যাবেন। হঠাৎ তিনি দেখলেন একজন লোক দেয়ালের কাছে রুমাল হাতে নিয়ে ঝুঁকে কিছু করছে। ওয়াতানাবে তার কাছে গিয়ে বললেন, আমি গতকাল ফোনে একটি টেবিল বুক করেছিলাম। লোকটি তৎক্ষণাৎ তার দিকে ফিরল এবং বলল, হ্যাঁ স্যার, দুজনের জন্য। ঠিক আছে, এটি দ্বিতীয় তলায়। দয়া করে আমার সাথে আসুন। ওয়াতানাবে ওয়েটারের পিছনে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। তিনি ভাবছিলেন কিভাবে ওয়েটার তাকে এত দ্রুত চিনে ফেল। সম্ভবত নির্মাণ কাজের কারণে এখানে গ্রাহক কম আসে। সিঁড়িতে হাতুড়ির শব্দ আরও জোরালো হয়ে উঠল। এখানে বেশ শব্দ হচ্ছে, ওয়াতানাবে ওয়েটারকে বললেন। না স্যার, 5টায় শ্রমিকরা চলে যাবে এবং খাওয়ার সময় আপনার কোনো অসুবিধা হবে না, ওয়েটার আশ্বাস দিল। দ্বিতীয় তলায় পৌঁছে ওয়েটার বাঁ দিকের দরজা খুল। এটি একটি বড় কক্ষিত ছিল, যার জানালা থেকে খালের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। দুজনের জন্য কক্ষিতটি অনেক বড় মনে হচ্ছিল। সেখানে 3টি গোল টেবিল, বেশ কয়েকটি চেয়ার, একটি বড় সোফা এবং জানালার নিচে একটি পাত্রে 3 ফুট উঁচু একটি লতা ছিল, যার পাশে আঙ্গুরের একটি বামন গাছও রাখা ছিল। ওয়েটার আরেকটি দরজা খুলে বলল, স্যার, এটি আপনার খাবার কক্ষ। ওয়াতানাবে ভিতরে প্রবেশ করলেন। এটি একটি ছোট, সুন্দরভাবে সজ্জিত কক্ষ ছিল, যার মাঝখানে একটি টেবিলে 2টি টেবিল ক্লথ পড়েছিল এবং মাঝখানে অ্যাজালিয়া ফুলের ঝুড়ি সাজানো ছিল। সন্তুষ্ট হয়ে ওয়াতানাবে বড় কক্ষে ফিরে এলেন। ওয়েটার চলে গেল এবং তিনি একা রয়ে গেলেন। হঠাৎ নির্মাণের শব্দ বন্ধ হয়ে গেল। তিনি ঘড়ি দেখলেন, ঠিক 5টা বেজে গেছে। তার নির্ধারিত সাক্ষাতের সময় এখনও আধ ঘন্টা বাকি ছিল। তিনি টেবিলের উপর রাখা বাক্স থেকে একটি সিগার বের করলেন, এর মাথা কেটে জ্বালালেন। অদ্ভুতভাবে তিনি এই সাক্ষাতের বিষয়ে পুরোপুরি উদ্বিগ্ন ছিলেন না। ফুলের ঝুড়ির পিছনে কার মুখ থাকবে তা নিয়ে তার কোনো চিন্তা ছিল না। সিগার টানতে টানতে তিনি জানালার কাছে গিয়ে তা খুললেন। নিচে খালের জল স্থির ছিল এবং এর ওপারে কাঠের ঘরগুলোর একটি সারি ছিল, যেন গোপন সাক্ষাতের জন্য তৈরি। একজন মহিলা তার বুকে শিশু বেঁধে হাঁটছিলেন। এছাড়া আর কেউ দৃশ্যমান ছিল না। দূরে একটি লাল ইটের ভবন, একটি সমুদ্র জাদুঘর, তার দৃষ্টি আকর্ষণ করছিল। ওয়াতানাবে সোফায় বসে কক্ষটির পর্যবেক্ষণ শুরু করলেন। জালে কিছু ছবি ঝুলানো ছিল, যা দৃশ্যত কক্ষটি সাজানোর জন্য ছিল, কিন্তু সেগুলো বিবর্ণ এবং অসুস্থ মনে হচ্ছিল। একটি ছবিতে রাতে গান গাওয়া পাখির সাথে বেরি গাছ ছিল, অন্যটিতে প্রজাপতির জগত এবং তৃতীয়টিতে একটি বড় ঈগল। এই ছোট চীনা বা জাপানি শৈলীর ছবিগুলো উঁচু দেয়ালে অদ্ভুত লাগছিল। দরজার উপরে একটি ফ্রেমে বুদ্ধের ছবি ছিল। কিছুক্ষণ তিনি সিগার টানলেন, নিজের স্বাস্থ্যের অনুভূতি উপভোগ করলেন।
হঠাৎ করিডোর থেকে শব্দ এল এবং দরজা খুলে গেল। সে এসেছিল। সে মুক্ত দিয়ে সজ্জিত টেঙ্কো টুপি পরেছিল, শীতকালীন কোট এবং তার নিচে সাদা সূচিকর্ম করা ব্লাউজ এবং শীতকালীন স্কার্ট, ডান হাতে একটি ছোট ছাতা ছিল। ওয়াতানাবে হাসি চেপে সিগার অ্যাশট্রেতে ফেলে উঠে দাঁড়ালেন। জার্মান মহিলা তার ঘোমটা খুললেন, দরজায় দাঁড়ানো ওয়েটারের দিকে তাকালেন, তারপর ওয়াতানাবের দিকে দৃষ্টি ফেরালেন। তার বাদামি চোখ গভীর এবং বড় ছিল, সেই চোখ যেখানে তিনি বছর আগে বার্লিনে ডুবে যেতেন। কিন্তু এখন তিনি সেই দিনগুলোর ছায়া ভুলে গেছেন। তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত, তিনি দ্রুত জার্মান ভাষায় বললেন। তিনি ছাতাটি বাম হাতে নিলেন এবং ডান হাতের গ্লাভস পরা আঙ্গুলগুলো কষ্ট করে এগিয়ে দিলেন। ওয়াতানাবে সৌজন্যের সাথে তার হাত ধরলেন, ভাবছিলেন এটা সব ওয়েটারের জন্য। খাবার প্রস্তুত হলে জানিয়েও, তিনি ওয়েটারকে বললেন। ওয়েটার নত হয়ে বেরিয়ে গেল। তোমাকে দেখে খুব ভালো লাগছে, তিনি জার্মান ভাষায় বললেন। মহিলা অগোছালোভাবে ছাতাটি চেয়ারে ফেলে ক্লান্তির ভঙ্গিতে সোফায় বসলেন। কোনোই টেবিলে রেখে তিনি ওয়াতানাবেকে দেখতে লাগলেন। তিনি একটি চেয়ার টেনে বসলেন এবং বললেন, এখানে বড় নীরবতা, তাই না? ওয়াতানাবে জবাব দিলেন, এই জায়গাটি পুনর্নির্মাণের মধ্যে রয়েছে। আমি যখন এসেছিলাম তখন এখানে ভয়ানক শব্দ ছিল। ওহ, এই নীরবতা তা ব্যাখ্যা করে। এই জায়গাটি একটি অদ্ভুত অস্থিরতা দেয়া। আমি শান্ত প্রকৃতির মহিলা নই। তুমি জাপানে কবে এলে? পরশু। গতকাল আমি তোমাকে গিঞ্জায় রাস্তায় দেখেছি। আর তুমি এখানে কেন এসেছ? তুমি জানো আমি গত বছর থেকে ভ্লাদিভোস্তকে আছি। মনে হয় তুমি সেখানে কোনো হোটেল বা এমন জায়গায় গান গাও। হ্যাঁ, অবশ্যই। তুমি একা নও, কোনো সঙ্গীর সাথে। কোম্পানির সাথে নয়, তবে একাও নই। আমি একজন পুরুষের সাথে আছি। তুমি তাকে চেনো? তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন। আমি কোসিনস্কির সাথে আছি। ওয়াতানাবে হেসে বললেন, তাহলে এখন তোমাকে কোসিনস্কায়া বলে ডাকা হয়। তিনি হেসে বললেন, বোকা হজো না। আমি গান গাই আর কোসিনস্কি আমার সাথে থাকে, এটুকুই। সে কি তোমার সাথে টোকিওতে আছে? হ্যাঁ, আমরা ইকো কোসিন হোটেলে থাকছি। কিন্তু সে তোমাকে একা বেরোতে দেয়? আমার প্রিয় বন্ধু, আমি তাকে শুধু গানের জন্য রেখেছি, তিনি হেসে বললেন। ওয়াতানাবে ভাবলেন, যদি সে পিয়ানোতে সাথ দেয়, তবে হয়তো অন্যান্য বিষয়েও সাথ দেয়া। আমি তাকে বলেছি যে আমি তোমাকে গিঞ্জায় দেখেছি, তিনি বললেন। সে তোমার সাথে দেখা করতে খুব উৎসুক। আমি এই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখতে চাই, ওয়াতানাবে হাসতে হাসতে বললেন। চিন্তা করো না, তার টাকার অভাব নেই, তবে যদি সে এখানে বেশি দিন থাকে, তবে শীঘ্রই হয়তো প্রয়োজনীয় হয়ে উঠবে, ওয়াতানাবে বিদ্রূপ করে বললেন। এরপর কোথায় যাওয়ার ইচ্ছা? আমেরিকা। সবাই বলে জাপান হতাশাজনক, এখানে কাজ পাওয়া কঠিন। একদম সঠিক। রাশিয়ার পর আমেরিকা সেরা জায়গা। জাপান এখনও পিছিয়ে আছে, নির্মাণাধীন। তিনি হেসে বললেন, হে ভগবান, যদি তুমি সাবধান না হও, আমি আমেরিকায় গিয়ে বলব যে একজন জাপানি অফিসার স্বীকার করেছে যে তার দেশ পিছিয়ে আছে। হ্যাঁ, আমি একজন সরকারি অফিসার এবং খুব শরীফ, তাই না? আশ্চর্যজনকভাবে আজ রাত একটি ব্যতিক্রম। তিনি তার গ্লাভস খুললেন এবং তার সুন্দর সাদা হাত ওয়াতানাবের দিকে বাড়িয়ে দিলেন। তিনি তা শক্ত করে ধরলেন, কিন্তু এর ঠান্ডা ভাবে অবাক হলেন। তিনি তার দিকে তাকালেন, তার বাদামি চোখ আরও গভীর হয়ে গেল। তুমি কি চাও আমি তোমাকে চুমু খাই? তিনি স্বতঃস্ফূর্তভাবে জিজ্ঞাসা করলেন। ওয়াতানাবের মুখে ঘৃণার একটি ঝলক দেখা গেল। আমরা জাপানে আছি, তিনি ধীরে বললেন। সেই মুহূর্তে দরজা বিনা নক করে খুলে গেল এবং ওয়েটার হাজির হল। স্যার, রাতের খাবার পরিবেশন করা হয়েছে। আমরা জাপানে আছি, ওয়াতানাবে পুনরাবৃত্তি করলেন। তিনি উঠে মহিলাকে ছোট কপ্পে নিয়ে গেলেন। ওয়েটার উপরের আলোগুলো জ্বালাল। মহিলা ওয়াতানাবের সামনে বসলেন এবং কপ্পটির পর্যবেক্ষণ করলেন। আমাদের আলাদা কপ্প দেওয়া হয়েছে, তিনি হেসে বললেন। কি রোমান্টিক। এটা শুধুই একটি সংযোগ, ওয়াতানাবে শান্তভাবে বললেন। তিনজন ওয়েটার সেবায় ব্যস্ত ছিল। একজন শেরি ঢাল, আরেকজন তরমুজের টুকরো দিল এবং তৃতীয়জন বিভিন্ন জিনিস নিয়ে এসে শব্দ করল। এই ওয়েটাররা বেশ শব্দ করছে, ওয়াতানাবে বললেন। হ্যাঁ, এবং তারা অদক্ষ, মহিলা তরমুজ খেতে খেতে বললেন। আমার হোটেলেও এমনি। আশা করি তুমি এবং কোসিনস্কি যখন তারা বিনা নক করে ঢোকে তখন রাগ করো না। তুমি ভুল বুঝছ, তিনি হেসে বললেন। যাই হোক, তরমুজ ভালো। আমেরিকায় তুমি প্রতি সকালে খাবারের স্তূপ পাবে। কথোপকথন হালকা পাতলা চলতে থাকল। ওয়েটাররা ফলের সালাদ এবং শ্যাম্পেন নিয়ে এল।
তোমার কি হিংসা হয় না, এমনকি একটু? মহিলা হঠাৎ জিজ্ঞাসা করলেন। তিনি বার্লিনের সেই দিনগুলো স্মরণ করছিলেন, যখন তারা থিয়েটারের পর ছোট রেস্তোরাঁ মুখোমুখি বসতেন, কখনো ঝগড়া করতেন কিন্তু শেষে মিলে যেতেন। তিনি এটিকে রসিকতার রং দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার কণ্ঠে গাম্ভীর্য এবং লজ্জা প্রকাশ পাচ্ছিল। ওয়াতানাবে তার শ্যাম্পেনের গ্লাস ফুলের উপর তুলে বললেন, কোসিনস্কির স্বাস্থ্যের জন্য। মহিলা নীরবে তার গ্লাস তুললেন, তার মুখে একটি জমাট হাসি ছিল। রাত 8:30টায় একটি কালো গাড়ি সমুদ্রের তীরের রাস্তায় ধীরে ধীরে চলছিল, যেখানে সমুদ্রের ঢেউজে আলো ঝিকমিক করছিল। পিছনের সিটে একজন মহিলা বসেছিলেন, যার মুখ ঘোমটায় ঢাকা ছিল।